বিকেল নাগাদ জাতীয় সংসদে পেশ করা হবে নতুন অর্থ বছরের বাজেট। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে আছেন আমার সহকর্মী রিমন রহমান। রিমন, সংসদ ভবনে চলছে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বেলা 12টায় কিন্তু এই মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেই বৈঠকটি শুরু হয় এবং সেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকটি কিন্তু এখনও চলছে, অর্থাৎ এই বৈঠকটি শেষ হলে, অর্থাৎ এখানে যদি অনুমোদন দেওয়া হয় তারপরে কিন্তু সেই বাজেটটি বেলা 3টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী, যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এই মন্ত্রিসভার যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। বাজেটের যে আকার ধরা হয়েছে, পাশাপাশি উন্নয়ন ব্যয় সহ বিভিন্ন সামগ্রিক বিষয়ে কিন্তু এখানে যারা মন্ত্রিসভার সদস্য রয়েছেন তারা বিভিন্নভাবে সেখানে যুক্তি তুলে ধরেন এবং বিভিন্ন কিভাবে বাজেট বাস্তবায়ন করা যায় সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আলোচনা করেন। তিনটায় যে বাজেট উপস্থাপন হবে সেখানে কিন্তু সংসদ সদস্যরা ইতিমধ্যেই কিন্তু একজন দুজন করে প্রবেশ করতে শুরু করেছেন, অর্থাৎ 3টার থেকেই যেটি শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যেটা বলা যায় যে আসলে অর্থনৈতিক যে মন্দা বা চ্যালেঞ্জ যেটাই বলি, তার মধ্যেই এই অর্থ বছরের বাজেট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, পাশাপাশি বৈশ্বিক যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার মধ্যে পাশাপাশি করোনার যে সংক্রমণ ছিল সেই সংকটগুলো কিন্তু এখন নেই, করোনার সংকট নেই, পাশাপাশি বৈশ্বিক যুদ্ধাবস্থা রয়েছে, কিন্তু অন্যান্য দেশ যেখানে সেই অর্থনৈতিক সংকটগুলো থেকে উত্তরণ করছে সেখানে কিন্তু বাংলাদেশের একটি সংকট এখনও রয়েছে। অর্থাৎ সেই অর্থনৈতিক সংকটগুলো মাথায় নিয়েই কিন্তু এই বাজেট তৈরি করা হচ্ছে এবং সেই বাজেটে দেখা যাচ্ছে যে ঘাটতির পরিমাণ 2,56,000 কোটি টাকা, অর্থাৎ এই বিশাল ঘাটতি অর্থায়নে কিন্তু সরকারকে ঋণ নিতে হবে। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে, ব্যাংকিং খাত থেকে একটি বড় অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এটি একটি বড় সংকট বলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে সরকার যদি এত মাত্রায় ঋণ নেওয়া হয় তাহলে কিন্তু বেসরকারি উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ঋণ পাবেন না। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে যে ঋণ প্রায় 90 লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আসলে সেটি নিলে আরেকটি সমস্যা যেটি হচ্ছে যে ঋণের যে সুদের যে দায় সেটি কিন্তু একটি বড় আকার ধারণ করবে, কারণ এরই মধ্যে কিন্তু 1 লাখ কোটি টাকার বেশি ঋণের যে সুদ রয়েছে সেটি কিন্তু পরিশোধ করতে হচ্ছে, অর্থাৎ এদিকেও একটি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সরকারের যে উন্নয়ন ব্যয় সেটি কিন্তু রয়েছে এবং যেটি মাত্র 1% বৃদ্ধি করা হয়েছে চলতি অর্থ বছর থেকে, অর্থাৎ সরকারের যে উন্নয়ন ব্যয়টি সেটি কিন্তু আসলে ওইভাবে বৃদ্ধি পেল না। পাশাপাশি সার্বিকভাবে যেটি বলা যায় যে সরকারের যে চাপ রয়েছে সেই চাপটি আসলে মোকাবেলা করতে হবে এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে, যেহেতু রাজস্ব আয়ের একটি সংকট রয়েছে, কারণ 5,41,000 কোটি টাকা যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি কিন্তু আসলে খুবই চ্যালেঞ্জিং, কারণ রাজস্ব আয়ের যে এনবিআর যে লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা সেটাও কিন্তু আদায়ের ক্ষেত্রে একটি বড় ধরনের সমস্যা তৈরি হবে বলে আমরা যদি জানতে পেরেছি। অর্থাৎ বিশ্লেষকরা যেটি বলেছেন যে আসলে এই রাজস্ব ব্যবস্থাপনা দিয়ে কিন্তু এত টাকা রাজস্ব আদায় করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। পাশাপাশি মূল্যস্ফীতির যে লক্ষ্য সেটি কিন্তু কমিয়ে ধরা হয়েছে, অর্থাৎ এখন কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে অবস্থান করছে, অর্থাৎ 2.5 বছর ধরে একটি 10% মতো এই দেশে 10% মূল্যস্ফীতির যে চলমান রয়েছে সেটি কিন্তু সাধারণ মানুষকে খুবই চাপ তৈরি করেছে, চাপে ফেলেছে। অর্থাৎ সেই চাপটা সামাল দেওয়ার ক্ষেত্রে আগামী অর্থ বছরে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেটি কিন্তু বাজেট বইতে অর্থমন্ত্রী যখন এটি তুলে ধরবেন তখন হয়তো তিনি বলবেন, কিন্তু অর্থনীতি বা বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে এই 10% থেকে মূল্যস্ফীতি 6%-এর মধ্যে নামিয়ে নিয়ে আসা এটি কিন্তু খুবই একটি চ্যালেঞ্জিং বিষয় হবে। অর্থাৎ সার্বিকভাবে যেটি বলা যায় আসলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, অর্থাৎ যদি দক্ষভাবে ব্যবস্থাপনা না করা যায় তাহলে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হতে পারে সরকারকে। আপনাকে ধন্যবাদ।